মারাত্মক খবর আসছে দমদমের পানশালা থেকে। বিট্টু দাস এক দুষ্কৃতী বলে অভিযোগ, এবং সে পানশালায় ঢুকে যখন পানশালার ম্যানেজারের সঙ্গে বচসা হয়, পরবর্তীতে সে অপেক্ষা করে বাইরে আগ্নেয়াস্ত্র জোগাড় করে এবং ওই ম্যানেজারকে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে। 2-3 রাউন্ড গুলি চলে সে সময়, এবং তারপর বিট্টু দাস পলাতক। তারপর থেকে বিট্টুর সহযোগী, বিট্টুর সঙ্গে যারা ছিল তারা গ্রেপ্তার হয়েছে, পুলিশ তাদের ধরে ফেলেছে, কিন্তু বিট্টুর খোঁজ এখনো পাওয়া যায়নি। মদ খাওয়া নিয়ে বচসা, ঝগড়া, সেই ঝগড়া গড়ালো এমন জায়গায় যে বারের ম্যানেজার, তাকে গুলি করা হলো। কি হয়েছিল জানবো, অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, একেবারে পানশালা যে গন্ডগোল, সেই গন্ডগোলের পরিস্থিতির পরবর্তী ক্ষেত্রে যখন ওই এলাকারই এক তৃণমূল নেতা ঘনিষ্ঠ দুষ্কৃতী মূলত যখন এই পানশালার মধ্যে মদ্যপ অবস্থায় গন্ডগোল করছিল, সেই সময় কিন্তু পানশালা ম্যানেজার তিনি জানায় যে কোনোভাবে গন্ডগোল করা যাবে না এবং তাকে বাইরে বের করে দেয়। তারপরে যখন বাইরে বেরিয়ে যায় এবং যখন এই ম্যানেজার বাইরে বেরোয়, তাকে কিন্তু পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে একেবারে পরপর 3 রাউন্ড গুলি চালায়। ইতিমধ্যে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার অবস্থা ইতিমধ্যে আশঙ্কাজনক। অন্যদিকে দমদম থানার পুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে এবং যার বিরুদ্ধে অভিযোগ বিট্টু নামে এই দুষ্কৃতী, তার খোঁজে কিন্তু ইতিমধ্যে দমদম থানার পুলিশ তারা তল্লাশি শুরু করেছে। তার কারণ একজন সহযোগী ইতিমধ্যেই তাকে যেমন গ্রেপ্তার করা হচ্ছে, তার গ্রেপ্তারের পরে তার খোঁজ পাওয়ার জন্যই কিন্তু ইতিমধ্যেই তার যে ঘনিষ্ঠ তাকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও এখনো পর্যন্ত বিট্টুর কোন রকম খোঁজ পাওয়া যায়নি। গতকাল পানশালায় যে গন্ডগোল, সেই গন্ডগোলের পরবর্তীতে কিন্তু পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে এবং তার অবস্থা কিন্তু ইতিমধ্যে আশঙ্কাজনক ওই ম্যানেজারের, এবং মদ্যপান করা নিয়েই কিন্তু বচসা, যার জেরেই কিন্তু একেবারে এই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করার ঘটনা। ধন্যবাদ। হ্যাঁ, বাড়ি যাচ্ছিল। আপনি ছিলেন এখানে তখন? না, কি হচ্ছে? বাড়ি চলে গেছিলেন আপনারা, দোকান বন্ধ করে? কি শুনলেন? শুনলাম যে ও বাড়ি যাচ্ছিল, এইবারে সিকিউরিটি গার্ডে ওদের সঙ্গে ওরা তো সব লোক পাস করে যাতে অ্যাক্সিডেন্ট না হয়। এবার ও একটা ছেলেরে গুলি করতে যাচ্ছিল আর ম্যানেজার খেয়াল করে নাই। এবার দেখছে সিকিউরিটি গার্ডে ওদের সঙ্গে ঝামেলা আছে, ও দাঁড়ায় দেখছিল। আর একটা ছেলেরে গুলি করতে গেছে নাকি, ও সাইড হয়ে গেছে আর ওই গুলিটা গিয়ে অ্যাক্সিডেন্ট। গরম পড়েছে খুব, আর এই গরমে খুব তাড়াতাড়ি টেম্পার লুজ করে ফেলছেন সবাই, নাকি অনেক দিনের সমস্যা। হাওড়ার খবরই যদি বলি, হাওড়ায় দেখুন একবার, টোটো চালক আর এক মহিলা রীতিমতো মারামারি করছেন। মহিলা যাত্রী ভাড়া নিয়ে তাদের মধ্যে সমস্যা হচ্ছিল, সেই সমস্যায় দেখা যাচ্ছে একজন আরেকজনকে জুতো হাতে শাসাচ্ছে। রীতিমতো দাদাগিরি। সরাসরি দেবাশিস আমার সঙ্গে রয়েছে। দেবাশিস, আমরা টোটোর দাদাগিরি আগেও দেখেছি, টোটো দৌরাত্ম আগেও দেখেছি হাওড়ায়, এই তো এই সপ্তাহেই। হ্যাঁ, দেখা গেল একজন মহিলা পুলিশ কর্মীর উপর দিয়ে টোটো চালিয়ে দিলেন। হ্যাঁ, তাতে ধাক্কা লেগে দেখে ওই মহিলা পুলিশ কর্মীর মৃত্যু হলো। ফের একবার দেখা যাচ্ছে দাদাগিরি। এই দাদাগিরির সাহস আসছে কোথা থেকে? দেখো, এই সাহস পাচ্ছে কারণ একটাই জায়গা, সেখানে হচ্ছে পুলিশ প্রশাসনের আইনি ব্যবস্থা নিতে পারছে না এই টোটো চালকদের বিরুদ্ধে। তার কারণ একাধিক টোটো চালকদের বিরুদ্ধে কোনো তাদের লাইসেন্স নেই, তাদের কোনো গাড়ির নাম্বার নেই, ফলে তাদের বিরুদ্ধে ফাইন করা বা বিভিন্ন রকম আইনি পদক্ষেপ নেওয়া সেটা কিন্তু পুলিশ করছে না বলেই এত বারবারন্ত। সামান্য ভাড়া 20 টাকা 25 টাকার জন্য মহিলাকে জুতো দিয়ে মারতে যাচ্ছেন, এত বড় সাহস তাদের। এমনকি তাই নয়, যে শিবপুর কাজীপাড়া থেকে যখন তারা ওঠে এই 4 মহিলা, তাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে হেনস্থা করা হয়। রাস্তা থেকে লোক ডেকে এনে বলা হয় যে এরা ভাড়া কম দিচ্ছে, এদেরকে ডেকে রাখুন। ফলে এই হেনস্থার পর যখন গন্তব্যস্থলে পৌঁছায়, তখন সেখানে কিন্তু অতিরিক্ত ভাড়া দাবি করে এই টোটো চালক। এই টোটো চালককে অতিরিক্ত ভাড়া দিতে না চাওয়ায় জুতো তুলে এক মহিলাকে মারধর করার চেষ্টা করে। তখন সেই মহিলার মা তাকে বাধা দিতে যায়, সেই মহিলার মাকেও পর্যন্ত তাকে সেই টোটো চালক রীতিমতো আঙুল দেখিয়ে হুমকি দিয়ে ডেকে নেওয়ার হুমকি পর্যন্ত দেয়। এবং এই ছবি কিন্তু একেবারে সরাসরি মহিলার মোবাইল থেকে আমরা পেয়েছি, যেখানে দেখা যাচ্ছে এই দাদাগিরি করা টোটো চালক তা কিন্তু একেবারে লাগামহীন ভাবে দেখা যাচ্ছে। ধন্যবাদ।
উবের টোটো বুক করছিলাম, তো তখন আমাদের সামনে একজন টোটোওয়ালা এলেন, তো আমাদেরকে বললেন যে কোথায় যাবেন। তো উনি তখন বললেন যে ঠিক আছে 30 টাকা করে ভাড়া লাগবে। আমি বললাম দাদা আমার উবের টোটোতে তো 80 টাকা দেখাচ্ছে, আমি 20 টাকা করে দেবো, যদি আপনি যান বলুন, না হলে আমি বুকিং করছি। তখন উনি বললেন ঠিক আছে 20 টাকা করেই দেবেন, চলুন। তখন আমরা যখন বাড়ির সামনে এসছি, আমরা যখন টাকাটা দিতে যাচ্ছি, উনি বলছেন না 100 টাকাই দিতে হবে। আমি বললাম দাদা দেখুন 80 টাকা ভাড়া, আপনি যেটা বলেছেন আপনাকে আমি সেটাই দেবো। সেই সময় আমার মা রেগে গিয়ে জুতোটা তোলে। উনি তখন উল্টে আমার মাকে জুতো দিয়ে মারতে আসে, ওনার এত বড় স্পর্ধা। আমরা চাইছি ওই লোকটার একটা বিচার হোক। আচ্ছা, পঞ্চায়েত অফিসের কোনো চুক্তিভিত্তিক কর্মী কত টাকা মাইনে পেতে পারেন, কোনো ধারণা আছে? 3,000, 3,500, অথচ তার ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে দেখা যাচ্ছে 3 কোটি টাকা। 3 কোটি, 3.5 কোটি টাকা ব্যাংকে। ভাবা যায় কে এই ব্যক্তি? এই ব্যক্তি সেই গৌতম সর্দার, ভুয়ো বার্থ সার্টিফিকেট মামলায় যাকে ধরা হয়েছিল। পাঠানখালী পঞ্চায়েতের চুক্তিভিত্তিক একজন কর্মী। তার পঞ্চায়েত অফিস থেকে বেতন মাসে 3,000, আর ব্যাংক অ্যাকাউন্টে দেখা যাচ্ছে 3.5 কোটি পড়ে রয়েছে। 2022 থেকে আয় বহির্ভূত টাকা। অমিত রয়েছে সরাসরি আমার সঙ্গে। অমিত, এই গৌতম সর্দার তার অ্যাকাউন্টে এতদিন পর নজর পড়লো। দেখো, গৌতম সর্দারকে গত সপ্তাহে নিজেদের হেফাজতে নিয়েছিল কলকাতা পুলিশ, এবং তদন্ত করতে গিয়ে তদন্তকারী আধিকারিকরা যেমন জেনেছিলেন প্রায় গৌতম সর্দারের হাত ধরে 3,500 ভুয়ো জন্মে শংসাপত্র ইস্যু হয়েছে। এরপরে তদন্ত করতে নামে এবং কত টাকা লেনদেন হয়েছে তার তথ্য সন্ধান করতে যায়। সেক্ষেত্রে তদন্তকারী অফিসারদের দাবি, তারা যেটা কলকাতা পুলিশের দাবি করছে, যে তিনি খাতায় কলমে মান্থলি বা মাসিক তার বেতন ছিল 3,500 টাকা, কিন্তু তার গোসাবার একটি বেসরকারি অ্যাকাউন্টে তার নামে যে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে সেখানে গচ্ছিত অ্যামাউন্ট বা গচ্ছিত টাকার সংখ্যা বা পরিমাণ হচ্ছে 3.5 কোটি টাকা। এইটাই কিন্তু তদন্তকারী আধিকারিকদের ভাবাচ্ছে, এবং তার তথ্য সন্ধানে ওর কাছে জন্মের ভুয়ো শংসাপত্র তৈরি করে দেওয়া বাবদ কারোর থেকে 2,000 টাকা, কারোর থেকে 2,500 টাকা করে কিন্তু নিয়েছে এই গৌতম। এই তথ্য উঠে এসেছিল, তার এজেন্ট সাব এজেন্টদের মাধ্যমে সেই টাকা তার অ্যাকাউন্টে এসছে। কারণ যে সমস্ত ট্রানজাকশন বা লেনদেন পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে গৌতম সর্দারের নামে ওই বেসরকারি ব্যাংকে তার যে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে বিভিন্ন জেলা থেকে, হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বিভিন্ন জেলা থেকে বিভিন্ন তার যে এজেন্ট সাব এজেন্ট রাখা ছিল তাদের অ্যাকাউন্ট থেকে কখনো অনলাইন ট্রানজাকশন হয়েছে, বা কখনো হচ্ছে অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে, আবার কখনো গৌতম নিজে গিয়ে নগদে টাকা ওই অ্যাকাউন্টে জমা দিচ্ছে। সেক্ষেত্রে 3.5 কোটি টাকা গচ্ছিত অ্যামাউন্ট সেখানে রয়েছে। ধন্যবাদ অমিত।